প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, গতকাল ছিল বিশ্ব ক্যান্সার দিবস, আর এই দিবসটিকে মাথায় রেখে আমরা যে বিষয়টি নিয়ে আজ কথা বলবো সেটি হচ্ছে ক্যান্সার এবং রেডিওথেরাপি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৌমেন বসু 1969 সালের ডিসেম্বর মাসে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে কলিকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে মেডিসিন বিষয়ে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। যেটি আমরা জানলাম যে গতকাল ছিল হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস, এবং এই জন্যই আমরা একটু জানতে চাইব আপনার কাছ থেকে যে আসলে ক্যান্সার সম্পর্কে এখনকার যারা রোগী আছেন বা সাধারণ মানুষ আছেন তাদের ধারণাটা কি, এটি একটু আপনার কাছ থেকে জানতে চাইব। একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয়? ক্যান্সার মানেই সাধারণ মানুষের কাছে যেটা প্রথম মনে হয় সেটা হচ্ছে মৃত্যু। এটা কিন্তু সত্যি নয়। সাধারণ মানুষকে এই জিনিসটা আমাদের বোঝানো দরকার যে এটাও অন্যান্য যে কোনো রোগের মতনই এটা একটা রোগ, যার সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে এটাকে সারানো সম্ভব। আপনি যদি যে কোনো নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে NCD বলা হয়, যেরকম হার্টের অসুখ, ডায়াবেটিস, কিডনির অসুখ, এটা যদি লাস্ট স্টেজে চলে যায় কোনো ডাক্তারবাবুই পৃথিবীতে সারাতে পারেন না। তেমনি ক্যান্সারও লাস্ট স্টেজে চলে গেলে সারানো সম্ভব হয় না। কিন্তু এটা যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, ধরে ফেলা যায়, তাহলে কিন্তু সেই রোগের চিকিৎসা সম্ভব, এবং সেই রোগীদের সারিয়ে তাদেরকে নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়া, যেইটা একজন ডাক্তারবাবুর প্রধান কর্তব্য হওয়া উচিত, সেটা কিন্তু করা সম্ভব। এবং ক্যান্সার হলেই যে তার রক্ষা নাই, এই কথাটি আসলে কোনো যুক্তি নাই। এবং আরেকটা জিনিস যেটা আছে, যেটা আমি বেসিক্যালি আমি কলকাতা থেকে এসেছি এখানে, আমি ওখানেও দেখেছি এবং এখানেও যেটা আছে যে একটা স্টিগমা, মানে একটা মানুষের ক্যান্সার হওয়া মানে, এরকম পেশেন্ট আমাকে ইন্ডিয়াতে বলেছে কলকাতায় যে স্যার আমরা কাউকে জানাতে পারছি না, জানালে আমাদের হয়তো গ্রামেতে এক ঘরে করে দেবে। তাহলে কতটা মারাত্মক তাদের মানে আশপাশ, তার সারাউন্ডিংসটা তাকে কতটা। তো সেই জায়গাটা, এই যে আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে যেগুলো আমরা ইন্টারনেটে পড়ি, বেসিক্যালি তাদের দেশের যে চিন্তাভাবনাগুলো আর আমাদের দেশের চিন্তাভাবনাগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স হবেই, কারণ তাদের কালচার এবং আমাদের কালচার সম্পূর্ণভাবে আলাদা। আমাদের কালচারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কিন্তু সাধারণ মানুষকে বোঝানো দরকার যে এটা একটা রোগ, এটা চিকিৎসা আছে, চিকিৎসা করে মানুষটাকে সুস্থ করে তাকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়া সম্ভব, যদি সঠিক সময় সেই চিকিৎসাটা হয়। আচ্ছা, এবার মূল প্রসঙ্গে আমি একটু আসবো। এই যে যেটি আমরা বলছিলাম যে আমাদের আজকের বিষয় ক্যান্সার চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির কি ভূমিকা রয়েছে। তো আমি একটু শুরুতেই জানতে চাইবো, এই যে রেডিওথেরাপি বা রেডিয়েশন অঙ্কোলজি, এটি বলতে আসলে আমরা কি বুঝি এবং এটির ভূমিকা কি? বেসিক্যালি রেডিয়েশন অঙ্কোলজি হচ্ছে রেডিয়েশন থেরাপি, যেটা সাহায্যে ক্যান্সার সেলকে মারা যায়, ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। এবং ক্যান্সারের দেখা গেছে 60 to 70% রোগী কোনো না কোনো সময় আইদার ইন দ্য কিউরেটিভ ইন্টেন্ট অর ইন দ্য প্যালিয়েটিভ ইন্টেন্ট তাদের কিন্তু রেডিওথেরাপি লাগে। যেমন কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে আমাদের মুখ এবং গলা, হেড অ্যান্ড নেক রিজিয়ন যেটাকে আমরা বলি, সেইখানে কিন্তু মেন ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি রেডিওথেরাপি। তেমনি অ্যাডজুভেন্ট সেটিং, মানে যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, সেখানেও কিন্তু দেখা গেছে রেডিয়েশনের একটা রোল আছে। তেমনি এরকমভাবে প্রায় প্রতিটা জায়গার, প্রতিটা অর্গানের ক্ষেত্রেই রেডিয়েশনের রোল আছে। কোথাও অ্যাজ এ প্রাইমারি ট্রিটমেন্ট, কোথাও অ্যাজ এ অ্যাডজুভেন্ট, মানে অন্য ট্রিটমেন্টের সঙ্গে এটাও লাগছে। এইরকমভাবে আমরা চিকিৎসাটা করি। আচ্ছা, তো এটি তো আসলে এই যে ক্যান্সারের চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই এই রেডিয়েশন থেরাপি বা রেডিয়েশন অঙ্কোলজি, রেডিওথেরাপি যেটিকে আমরা সবাই বলছি, এটি চালু হচ্ছে। তো একদম আগের বা শুরুর থেকে এখনকার কি কি পরিবর্তন দেখা যাচ্ছে, কতটুকু উন্নতি হচ্ছে এই রেডিয়েশন থেরাপিটা? রেডিয়েশনে বেসিক্যালি সি অফ চেঞ্জ হয়েছে। তার কারণ
প্রথমে যখন ডিপ এক্সরে থেরাপি দিয়ে শুরু হয়েছিল তখনকার ট্রিটমেন্ট আর এখন মডার্ন লিনিয়ার অ্যাক্সেলারেটর বেসড ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। তখন ওই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা রোগীর টিউমারকে সারানোর চেষ্টা করতাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে নর্মাল সেল বা নর্মাল কোষগুলো কিন্তু আশেপাশে যেগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যেত। এটা কিন্তু কাম্য নয়। আমাদের কাম্য টিউমারটাকে ট্রিটমেন্ট করা, নর্মাল সেলকে নষ্ট করে দেওয়া নয়। এখন যে নর্মাল নতুন যে পদ্ধতিগুলো এসছে তার মাধ্যমে আমরা কিন্তু টিউমারটাকে ট্রিটমেন্ট করি এবং সঙ্গে সঙ্গে নর্মাল টিস্যুটাকে সেভ করে। আচ্ছা, যেটি আমরা আগে চিন্তা করতাম যে নর্মাল সেলটা সহ ড্যামেজ করব যাতে করে রিকারেন্স রেট হওয়ার চান্স বেশি না থাকে, সেটি কি তাহলে এখন আর আপনারা চিন্তা করছেন না? জিনিসটা হচ্ছে নর্মাল সেলকে নিতে হয়, তার কারণ এই রোগটার মাধ্যমে বাংলা কথায় যেটা আছে কর্কট রোগ, তার কারণ হচ্ছে দেখা গেছে যে এটা যে জায়গাটায় হচ্ছে সেখান থেকে ছোট্ট ছোট্টভাবে এটা কিন্তু আশেপাশের জায়গাগুলোতে ছড়িয়ে থাকে। তাহলে আমাদের কিছুটা নর্মাল সেলকে ডেফিনেটলি নিতে হবে ট্রিটমেন্ট ভলিউমের মধ্যে। আচ্ছা, কিন্তু আমাদের পুরনো যে সিস্টেমগুলো ছিল সেখানে কিন্তু আমরা পুরো জায়গাটাতেই ট্রিটমেন্ট করতে হতো, আমরা নর্মাল সেলকে আলাদাভাবে সেভ করতে পারতাম না। আচ্ছা, এখানে আমরা নর্মাল সেলকে কিছুটা নিচ্ছি সারাউন্ডিং দ্য টিউমার, সেটা ইন্টেনশনালি আমরা নিচ্ছি, যেখানে মাইক্রোস্কোপিক্যালি ক্যান্সার সেল থাকার সম্ভাবনা থাকবে সেই জায়গাটা নিচ্ছি, কিন্তু অন্যান্য যে দূরবর্তী যে জায়গাগুলো যেগুলো কিন্তু আমরা সেভ করতে পারছি। আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, তো আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের দেশেও দেখতে পাই বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলো বা সেন্টারগুলোতে যে রেডিয়েশন থেরাপি এখানে রয়েছে বা দেয়া হচ্ছে, আসলে কতখানি সুযোগ সুবিধা রয়েছে বলে আপনি মনে করেন? ওইসব জায়গাতে গেলে আমাদের রোগীরা কি সত্যিকার অর্থেই ওই সুবিধাটা পাবে? দেখুন, বেসিক্যালি আমরা তো উন্নয়নশীল দেশ, তো আমাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেখানে এখনো পর্যন্ত যে মেশিনগুলো আছে দ্যাট আর নট আপ টু দ্য মার্ক। এটা কাউকে দোষ দেওয়ার বিষয় নয়, তার কারণ আমাদের জনসংখ্যাটাও বিশাল। আপনি যদি ইন্ডিয়ার কথাও ভাবেন বা বাংলাদেশের কথাও ভাবেন, দুটো দেশেরই জনসংখ্যা বিশাল, তাদেরকে ক্যাটার করতে গেলে সেরমভাবে সম্ভব নয়। কিন্তু আমার যেটা একটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে যে আপনি যখন ট্রিটমেন্ট করছেন, কিসের জন্য ট্রিটমেন্ট করছেন? মানুষটাকে সুস্থ করার জন্য। এখানে কিন্তু অল আর নান, আইদার তাকে আপনি সুস্থ করতে পারবেন অথবা পারবেন না। আপনি যদি সঠিক ডোজটা প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু মানুষটাকে আপনি সুস্থ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু দিয়ে কোনো লাভ নেই। সেইটাই আমি সেটাকে ডাইরেক্টলি বলছি না, কিন্তু জিনিসটা হচ্ছে যে মানুষ নিতে বাধ্য হচ্ছেন, ডাক্তারবাবুরাও দিতে বাধ্য হচ্ছেন, যেহেতু তাদের হাতে সেই মেশিনগুলো হয়তো নেই। কিন্তু এগুলো আমাদের দরকার, না হলে কিন্তু আমরা কোনোদিনই রোগীকে সঠিকভাবে সুস্থ করে তোলা, শুধু রোগ থেকে সুস্থ করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, মানুষটার সম্পূর্ণ রূপে তাকে নির্মূল করা রোগ থেকে অ্যালং উইদাউট এনি কমপ্লিকেশনস, এবং তার যে সঠিক জীবন যাত্রাটা আগে ছিল তাকে নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়া, সেই জিনিসটা যদি আমরা করতে না পারি, দ্যাট ইজ আওয়ার ফেলিয়ার। আচ্ছা, যেটি একটু দেখি আমরা বিভিন্ন রোগীদের ক্ষেত্রে, রেডিয়েশন থেরাপির উপর একটা ভীতি কাজ করে তাদের মধ্যে, যে অনেক ধরনের কমপ্লিকেশন আছে, সাইড এফেক্ট আছে, চুল পড়ে যাওয়া, স্কিন বার্ন হওয়া, বিভিন্ন ধরনের। তো এই কারণে তারা ওই চিকিৎসাটা নেয়ার প্রতি খুব একটু অনীহা প্রকাশ করেন। তো আপনার কি মনে হয় আসলে? এটা আমরা সবসময় ফেস করি, দুটো জায়গাতেই আমাকে ফেস করতে হয়েছে। তার কারণ মানুষের একটা ধারণা আছে যে এইটা আলো দিয়ে কোনো একটা আলোর মাধ্যমে জায়গাটাকে পুড়িয়ে দেওয়া হয়, এবং তারা আগে কাউকে দেখেছেন যে তাদের একদম রং কালো হয়ে গেছে। আমি যেটা বলছিলাম, আমাদের পুরনো যে মেশিনগুলো যেমন কোবাল্ট মেশিন, বেসিক্যালি এই মেশিনে স্কিন স্পেয়ারিং সেটাই কিছু নেই, মানে সেটা স্কিনকে স্পেয়ার করতে পারে না। সেই কারণে যে ডোজটা স্কিনের ওপর পড়ে সেই কারণে স্কিনটা একদম কালো হয়ে যেন মনে হয় জ্বলে যায়। কিন্তু নতুন যে লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন উইথ হাইটেক যে মেশিনগুলো আছে তার মাধ্যমে কিন্তু আমরা স্কিনটাকে স্পেয়ার করে চিকিৎসা করতে পারি, এবং আমরা মানুষকে যেটা বোঝানোর চেষ্টা করি, ইট ইজ এ ফিল্ড অফ অঙ্কোলজি, আমরা সেটা স্পেশালাইজ করেছি। আমরা তো নিশ্চয়ই মানুষ মরার জন্য এখানে আসিনি, মানুষকে বাঁচানোর জন্যই এসেছি, এবং
বহু মানুষ আছেন যারা রেডিওথেরাপি নিয়ে সুস্থ আছেন। একটু জানতে চাইবো আমাদের দর্শকদের পক্ষ থেকে, আমি জানতে চাইবো যে আসলে কোথায় গেলে এই উন্নত প্রযুক্তিটি সঠিকভাবে পাওয়া সম্ভব, যেটির কথা আপনি বলছিলেন। দেখুন, আমি বর্তমানে ইউনাইটেড হসপিটালের সঙ্গে যুক্ত আছি। বেসিক্যালি আমার এই হসপিটালে ইন্ডিয়া থেকে আসার একটাই মূল উদ্দেশ্য ছিল, তার কারণ দিস হসপিটাল হ্যাজ গট দ্যাট ক্যাপাবিলিটি, দ্যাট ইনফ্রাস্ট্রাকচার, যার মাধ্যমে কিন্তু আমি রুগীকে একটা সুস্থ লাইফ দিতে পারবো। আমাদের এখানে লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন আছে, দ্যাট ইজ কল্ড ট্রু বিম। দুটো লিনিয়ার অ্যাক্সেলারেটর আছে, তার মধ্যে একটি ট্রু বিম। তার সঙ্গে ব্র্যাকিথেরাপি মেশিন আছে, এবং এই মেশিনের মাধ্যমে আমরা একদম লেটেস্ট যে পদ্ধতি, তার মাধ্যমে কিন্তু রুগীদের চিকিৎসা করতে পারি, যেখানে চিকিৎসাটা করে মানুষ কিন্তু সুস্থ এবং সবল জীবনযাপন করতে পারবে। এবং সরকারি হাসপাতালগুলোতে আশা করি এই সুযোগ সুবিধা আমাদের দর্শকরা পাবেন, বা রোগী যারা আছেন, কারণ তাদের পক্ষেও তো সম্ভব হয় না যে সব জায়গায় যাওয়া। আমার এটা সম্বন্ধে আইডিয়াটা একটু কম আপনাদের, মানে যদিও এটাও মেবি আমার দেশ, যে আধুনিক প্রযুক্তি যাতে আমাদের সরকারি পর্যায়ে চলে আসে, এবং আমরা নিশ্চয়ই আশা করব যে সকলে যেন এই চিকিৎসা সুবিধাটা পান। কিন্তু বর্তমানে এই চিকিৎসা সুবিধাটা কিন্তু খুব লিমিটেড। আর আরেকটা জিনিস যেটা বলার দরকার বলে মনে করি আমি, আপনার কাছে শুধু মেশিন থাকলেই হয় না, সেই মেশিনটাকে কিরমভাবে চালাতে হয় সেটাও তো জানতে হয়। আপনি একটা সুন্দর গাড়ি কিনলেন, ইউ ডু নট নো দ্য হাউ টু ড্রাইভ। আশা করব আমাদের যারা সাধারণ রোগী আছেন, দর্শক আছেন, তারা সবাই সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা সুবিধাটুকু পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা কি, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে তথ্যগুলো বা যে পরামর্শ আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা শুরু করব কিভাবে চেস্টটাকে আমরা ফোকাস করব। তবে চেস্টটাকে ফোকাস করার জন্য যেটা আমরা বলেছিলাম যে ফিক্স করার জন্য, যে মানে উইকনেসগুলো ফেস করার জন্য, চেস্টের কিন্তু সবচেয়ে ভিজিবল পার্ট হচ্ছে ইনক্লাইন পার্ট। তাই আমরা প্রথমে শুরু করব ইনক্লাইন পার্টটাকে কীভাবে আমরা ভিজিবল করব, খুব শর্টকাট এর মাধ্যমে, কিছু মুভমেন্টের মাধ্যমে কীভাবে ইনক্লাইনটাকে আমরা মোর ডেভেলপ করতে পারি, সেই জিনিসটা আমরা করবো, দেখাবো। তবে আমরা এক্সারসাইজটা আমরা যে বেসিক মুভমেন্ট আমরা দেখাচ্ছি হচ্ছে ডাম্বল অ্যান্ড চিন আপ দিয়ে। এটা হচ্ছে সবার জন্য খুব ইজি দেখে আমরা এক্সারসাইজটাকে করেছি বা চুজ করেছি। কিন্তু কারো যদি এই ধরনের অন্য কোনো চয়েস থাকে, সাপোজ তারা যদি ফ্রি ওয়েট দিয়ে করতে চায়, যদি বারবেল দিয়ে করতে চায়, অথবা স্মিথ মেশিনে করতে চায়, অথবা অন্য কোনো মেশিনের মাধ্যমে যদি করতে চায়, তাদের সুবিধা অনুযায়ী, চয়েস অনুযায়ী যে কোনো মেশিন তারা চুজ করে ওইভাবে তারা করতে পারবে। তো এখন আমরা দেখাবো যে কীভাবে মুভমেন্টটা করবো, সেটাও আমরা কিন্তু সুপার সেটের মাধ্যমে করবো। খালি একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় চেস্ট থাকে যেটা জিনিসটা করবো, চেস্ট এবং ল্যাটসটাকে আমরা একসাথে ডেভেলপ করার করবো, চেষ্টা করবো। দ্য রিজন ইজ, চেস্টটা তখনই কিন্তু 100% ডেভেলপমেন্ট হয় যদি চেস্টের যদি কন্ট্রাকশন এক্সারসাইজ, এটার সাথে যদি কোনো স্ট্রেচিং কোনো মুভমেন্ট যদি থাকে। এই জন্য যে জিনিসটা আমরা করছি, যে আমরা জানি যে ল্যাটসের যে এক্সারসাইজগুলো, ব্যাক মাসেলের যে এক্সারসাইজগুলো, সেগুলো করতে নিলে চেস্টটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু স্ট্রেচড আউট হয়ে যায়। তো এই জন্য আমরা কী করবো, প্রত্যেকটা চেস্টের এক্সারসাইজটা আমরা ল্যাটসের সাথে ইনক্লুড করবো, যাতে কন্ট্রাকশন এবং স্ট্রেচিং একসাথে আমরা করতে পারি। এখন দেখুন আমরা কীভাবে চেস্টের ফার্স্ট মুভমেন্টটা আমরা করছি। ওকে সাজ্জাদ, রেডি? ইয়েস, ওকে ওকে। নর্মাল ইনক্লাইন বেঞ্চে ইনক্লাইন প্রেস ডাম্বেল দিয়ে দেখাচ্ছি আমরা। ভেরিয়েশন আমরা বললাম, যে কোনো ভেরিয়েশন আপনি করতে পারেন। ইয়েস, রেডি? ওকে। রিপিটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যারা বিগিনার্স, তার মানে যেহেতু এটা আপার পোর্শন, বিগিনার্সটা করবেন হচ্ছে অ্যাটলিস্ট 15 রেপিটেশন, 12 to 15। ইন্টারমিডিয়েটটা করবেন হচ্ছে 8 to 12, আর অ্যাডভান্সটা করবেন 4 to 6। ইয়েস, ওকে, স্টপ। ওকে, এটার সাথে একদম স্ট্রেটলি উইদাউট রেস্ট যে জিনিসটা সে করবে, গো ফর দ্য চিন আপ। ইয়েস, রেডি? এটা হচ্ছে নন স্টপ মোশন। নন স্টপ মোশনে কিন্তু সেই জিনিসটা এটা করবে। ইয়েস, ওকে, স্টপ। ওকে, এই জিনিসটা করবে হচ্ছে 5 সেটস। ওকে, এখন আমি বলছি যে চিন আপটা কীভাবে তারা রিপিটেশন তারা করবে, যেটা আমরা বললাম যে 15 রিপিটেশন, অথবা 8 to 12, অথবা 4 to 6। এখন কেউ যদি মনে করে চিন আপটা করতে চাচ্ছে না, সে কিন্তু ল্যাট পুল ডাউন যে এক্সারসাইজ, ওই এক্সারসাইজ দিয়ে কিন্তু একই ভ্যারিয়েশন নিতে পারে, ওয়েটটা কিন্তু আপনি ইচ্ছে মতো করতে পারেন।
তো যদি মনে করেন আমি চিন আপ দিয়ে করবো, তাহলে যে জিনিসটা মানে আপনি করবেন, আপনি ওয়েস্ট লাইনে বেল্ট দিয়ে একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন, যেটা আমরা বলি ওয়েটটাকে বেঁধে নেবেন। যদি এই করে বেঁধে নেন তাহলে সেম জিনিসটাই হবে, কিন্তু আপনি ওই কোনো রিপিটেশন করতে পারবেন না, রেজিস্ট্যান্সটা বেড়ে গেল। আর যদি মনে করেন না ওটা খুব রিস্কি মনে হচ্ছে, চিন আপের বদলে আপনি অন্য কোনো মুভমেন্ট করতে চাচ্ছেন ল্যাট পুল ডাউনের মাধ্যমে, ল্যাট পুল ডাউনে তখন আপনি প্লেটটা যদি বাড়িয়ে নেন তাহলে আপনি 4 to 6 রিপিটেশন অথবা 8 to 12 রিপিটেশন আপনি চলে আসতে পারবেন। আর বিগিনাররা সবাই ট্রাই করবেন যে চিন আপটা করতে, কারণ এক হচ্ছে চিন আপের যে ডেভেলপমেন্টটা হবে, যে শেপটা আসবে, ওটা অন্য কোনো মেশিনের মাধ্যমে 100% এটা আসতে চায় না। চিন আপ দিয়ে ডেভেলপমেন্টটা হওয়ার পরে ফার্দার ডেভেলপমেন্টের জন্য ওই ধরনের মেশিন ইউজ করলে বেশি বেনিফিট করা যায়, পাওয়া যায়। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের জ্বর হয়ে যেতে পারে। এই জ্বর শুরু হয়ে গেলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে বা তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি এই তাপমাত্রার বেশি তাপমাত্রা হয় শরীরে, সেক্ষেত্রে আমরা এটাকে জ্বর বলি। জ্বর সাধারণত 3টি মাত্রার হতে পারে, নিম্নমাত্রার, মাঝারি মাত্রার বা উচ্চমাত্রার। নিম্নমাত্রার জ্বরের ক্ষেত্রে আমরা সাধারণত সচেতন হই না, কিন্তু আসলে আমাদের যে কোনো মাত্রার জ্বর হলেই সচেতন হওয়া উচিত এবং দ্রুত চেষ্টা করা উচিত যেন আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আনা যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে মাথায় পানি ঢালতে পারি, শরীরে পানি মেশানো কাপড় বা তুলা দিয়ে স্পঞ্জ করতে পারি, তারপর হচ্ছে ঘামলে ঘাম মুছে দিতে পারি। ইত্যাদি করার পরে যদি জ্বর না কমে তাহলে আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ নিজেরাই খেতে পারি, কিন্তু যদি আমরা মনে করি অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আমরা কখনোই গ্রহণ করব না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে খাবার দাবারের ব্যাপারে জ্বরের ক্ষেত্রে কোনো বাধা নেই, আমরা যে কোনো ধরনের খাবার খাওয়া যাবে বা যেগুলো আমরা নিয়মিত খাই সেগুলোও খাবো, প্লাস পুষ্টিকর অন্যান্য খাবারও খাওয়া উচিত, যেহেতু দুর্বলতা হতে পারে। এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে গোসলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, তবে ঠান্ডা পানি অ্যাভয়েড করা উচিত। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড কোলেস্টেরল, ধূমপান ও ডায়াবেটিক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই এগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। অ্যাকচুয়ালি সোরিয়াসিস একটা কমন ডিজিজ, এটা প্রদাহজনিত। এখানে দেখা যায় সিলভারি হোয়াইট স্কেল নিয়ে স্কিনে ইরাপশন হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।